Hi everyone, it's Argo. Welcome back to my channel, The Realm of Literature. আগের দিন আমরা মিডল ইংলিশ লিটারেচারে পার্ট 1 করেছি, যেখানে আর্লি মিডল ইংলিশ লিটারেচারে যত পোয়েট্রি অ্যান্ড প্রজেস রয়েছে সেগুলোকে কিন্তু কভার আপ করেছি। আজকে আমরা কভার আপ করবো লেট মিডল ইংলিশ লিটারেচার, যেখানে লেট মিডল ইংলিশ লিটারেচারে যত পোয়েট্রি, প্রজেস এবং ড্রামা রয়েছে সেগুলোকে আমরা দেখবো। তাহলে শুরু করা যাক। লেটার মিডল ইংলিশ পোয়েট্রি। Unrhymed alliterative poetry reappeared in the mid-14th century. This appearance is known as alliterative revival. ওল্ড ইংলিশ লিটারেচারে কিন্তু আমরা একটা ফিচার পেয়েছিলাম যেটা ছিল অ্যালিটারেশন। সেই পোয়েট্রিটা কিন্তু আবার রিভাইভ করছে এই মিডল ইংলিশ লিটারেচারে। স্কলার্স ডিবেট whether it was a true revival or the continuation of an old English tradition. স্কলারদের মধ্যে কিন্তু মতভেদ রয়েছে। অনেকে বলে যে এটা ছিল ট্রু রিভাইভাল, আবার অনেকে বলে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্টিনিউয়েশন ছিল, মানে ওল্ড ইংলিশ পিরিয়ডে যেমন ছিল তেমনটাই কন্টিনিউ ছিল। অ্যালিটারেটিভ পোয়েমস 1350 to 1400 আর জেনারেলি লং, সিরিয়াস এন্ড স্কলারলি। এই যে অ্যালিটারেটিভ পোয়েমগুলো, এর ফিচার্সগুলো কি কি ছিল? এটা সাধারণত লং, একটু সিরিয়াস কোয়ালিটি হতো এবং একটু স্কলারলি হতো, মানে একটু জ্ঞান দেওয়া টাইপস। নেক্সট কি বলছে? অ্যালিটারেটিভ পোয়েট্রি। Alliterative poetry flourished during 14th century as a part of alliterative revival. It did not exactly follow Old English alliterative style. এই যে এটা আগে বললাম যে 14th centuryতে এটা রিভাইভ করছে, যেটাকে alliterative revival বলে। এটা কিন্তু এক্স্যাক্টলি ওল্ড ইংলিশ যে alliterative স্টাইল সেটা ছিল না, এটা সামান্য ডিফারেন্ট ছিল। কমন ফিচার্স ইনক্লুড alliteration, rich descriptive language, archaic vocabulary আর সিরিয়াস থিমস। এবং এর ফিচার কি কি ছিল? এটা হচ্ছে alliteration তো ইউজ করতো, তার সাথে ইউজ করতো রিচ ডেসক্রিপশন এবং archaic vocabulary আর একটু সিরিয়াস থিম। উইলিয়াম ল্যাংল্যান্ডস পিয়ার্স প্লাউম্যান, স্যার গোয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট আর দ্য গ্রেটেস্ট alliterative poems. Other important alliterative works include Pearl, Patience, Purity and Morte author. William Langland's Piers Plowman is the most important work. এছাড়া ছিল স্যার গোয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট আর দ্য গ্রেটেস্ট অ্যালিটারেটিভ পোয়েমস। স্যার গোয়েন, গ্রিন নাইট, তারপর পার্ল, পেশেন্স, পিউরিটি, মর্টে অথর, এগুলো কিন্তু অন্যান্য উল্লেখযোগ্য কবিতা ছিল। মোস্ট অ্যালিটারেটিভ পোয়েমস কেম ফ্রম নর্দার্ন অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন ইংল্যান্ড রাদার দ্যান লন্ডন। অধিকাংশ অ্যালিটারেটিভ পোয়েম কিন্তু এই যে নর্দার্ন এবং নর্থ ওয়েস্টার্ন ইংল্যান্ড এখান থেকে এসেছিল। নেক্সট হচ্ছে কোর্টলি পোয়েট্রি। Courtly poetry became the dominant literary tradition after the decline of the alliterative. During the reign of Richard II, English replaced Anglo-Norman as the language of the royal court. এই যে কোর্টলি পোয়েট্রিগুলো এটা কিন্তু অ্যালিটারেটিভ রিভাইভালের পরে কিন্তু এসেছিল, এবং রিচার্ড II এর রাজত্বকালে এই যে অ্যাংলো নর্মান ভাষার পরিবর্তে যে কোর্ট ল্যাঙ্গুয়েজ সেটা হয়ে গেছিল ইংলিশ। Geoffrey Chaucer, the greatest courtly poet, established English as a major literary language. Geoffrey Chaucer কিন্তু একজন মেজর এই কোর্ট পোয়েট ছিল। মেজর থিমস ইনক্লুড কোর্টলি লাভ, চিভালরি, মোরালিটি, রিফাইন্ড হিউম্যান ইমোশনস। এগুলো ছিল মেজর থিমস। ইম্পর্টেন্ট ফলোয়ার্স অফ চসার ওয়ার জন গোয়ার, থমাস অক্লিভ অ্যান্ড জন লিডগেট। চসারের সব থেকে ইম্পর্টেন্ট ফলোয়ারগুলো ছিল জন গোয়ার, থমাস অক্লিভ অ্যান্ড জন লিডগেট। দ্য স্কটিশ মেকার্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্কটিশ মেকার্সের মধ্যে কারা কারা? রবার্ট অ্যান্ডারসন, উইলিয়াম ডানবার, জেমস ওয়ান অফ ইংল্যান্ড। ফার্দার ডেভেলপ দ্য কোর্টলি ট্রেডিশন। এরা কিন্তু এই কোর্টলি ট্রেডিশনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। নেক্সট, কোর্টলি পোয়েট্রি অলসো ইনক্লুডস রিলিজিয়াস লিরিক্স, ক্যারলস, পোয়েমস প্রেজিং দ্য ভার্জিন ম্যারি। এই কোর্টলি পোয়েট্রি কি কি ইনক্লুড করে? রিলিজিয়াস লিরিক্স, ক্যারল, পোয়েমস, যেগুলো ভার্জিন ম্যারি প্রশংসা করে। Popular and secular verse. Popular and secular verse developed alongside courtly poetry in the later Middle English period. এই popular secular verse কিন্তু এই courtly poetry পাশাপাশি ডেভেলপ হচ্ছিল। It includes verse romances, humorous songs, folk ballads and narrative tales. এগুলো কিন্তু এর মধ্যে পড়ে। Important romances include Wayne and Gwen, Sir Launfal and Sir Digrevant. এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রোম্যান্স যেগুলো পপুলার সেকুলার ভার্সের মধ্যে পড়ছে। দ্য পার্সি ফোলিও প্রিজার্ভস মেনি মেডিয়েভাল ব্যালাডস অ্যান্ড পপুলার রোম্যান্সেস। এই পার্সি ফোলিও কিন্তু অনেক মেডিয়েভাল ব্যালাড এবং পপুলার রোম্যান্সকে কিন্তু প্রিজার্ভ করেছিল। দ্য রবিনহুড ব্যালাডস ওয়ার অলরেডি পপুলার বাই দ্য 15th century. 15th century আস্তে আস্তে কিন্তু রবিনহুড যে ব্যালাডগুলো এরা কিন্তু অলরেডি পপুলার ছিল। নোটেবল পোয়েমস কি কি ছিল? কর্পাস ক্রিস্টি ক্যারল অ্যান্ড দ্য নাট ব্রাউন মেড। পলিটিক্যাল ভার্স কিন্তু ইম্পর্টেন্ট জনরাতে পরিণত হয়েছিল 15th centuryতে। অধিকাংশ পোয়েমস কিন্তু কি টাইপের ছিল? প্রোপাগ্যান্ডিস্ট, স্পেশালি ডিউরিং দ্য ওয়ার্স অফ দ্য রোজেস। যে ওয়ার অফ রোজ মানে গোলাপের যুদ্ধ, এগুলোর সময় কিন্তু এগুলো ভীষণ পপুলার হয়েছিল। এগেইনকোট ক্যারল এক্সপ্রেসেস ইংলিশ প্যাট্রিয়টিজম আফটার দ্য ব্যাটেল অফ এগেইনকোট 1415। 1415 সালে যে ব্যাটেল অফ এগেইনকোট হয়েছিল সেই সময় যে এগেইনকোট ক্যারল, এটা কিন্তু সেই সময়কার ইংলিশ প্যাট্রিয়টিজম বা দেশত্ববোধক যে ব্যাপারটা সেটা কিন্তু এক্সপ্রেস করে ফিলিংসটা। লিবেল অফ
English policy emphasizes trade, naval power and England's control over the sea. এবং এই যে বইটা যে ওয়ার্কটা লিবেল অফ ইংলিশ পলিসি যেটা 1436 সালে লেখা হয়েছিল, এটা কিন্তু কি এক্সপ্রেস করে, যেটা নেভাল পাওয়ার মানে নৌসেনা, ইংল্যান্ডে কন্ট্রোল ওভার সি, সমুদ্র ইংল্যান্ডে কন্ট্রোল, এগুলো কিন্তু দেখায়। লেটার মিডল ইংলিশ প্রজ কন্টিনিউড দ্য ট্রেডিশন অফ আর্লি মিডল ইংলিশ প্রজ। এই লেটার মিডল ইংলিশ প্রজে কিন্তু আর্লি মিডল ইংলিশ প্রজ যেটা চলছিল সেটাই ট্রেডিশন কিন্তু ফলো আপ হচ্ছে। অ্যানক্রেন উইচ রিমেইনড পপুলার অ্যান্ড ওয়াজ কপিড অ্যান্ড অ্যাডপ্টেড ওভার টাইম। এই যে অ্যানক্রেন উইসেন এটা কিন্তু ভীষণ পপুলার ছিল এবং এটা অনেক কপি এবং অ্যাডাপ্ট করা হয়েছিল অনেকবার। আনলাইক পোয়েট্রি, প্রোজ প্রডিউসড নো রাইটার্স কম্পারেবল টু চসার, ল্যাংল্যান্ড আর দ্য গোয়েন পোয়েট। পোয়েট্রির মতো কিন্তু প্রজের ক্ষেত্রে সেরকম যে রাইটার, বিখ্যাত রাইটার যারা চসার, ল্যাংল্যান্ড, গোয়েন পোয়েট, এদের সঙ্গে কম্পারিজন মানে এদের সঙ্গে পাল্লা দেবে বা এদের সমতুল্য সেরকম কিন্তু কেউ ছিল না। দ্য পিরিয়ড saw the steady growth of religious prose। এই সময় কিন্তু রিলিজিয়াস প্রোজ মানে ধার্মিক যে গল্পগুলো সেগুলো কিন্তু বেশ পপুলার হয়েছিল বা গ্রো করছিল। ইট অলসো মার্ক দ্য ফার্স্ট সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট অফ দ্য সেকুলার প্রোজ। এই সময় সেকুলার প্রোজও কিন্তু ডেভেলপ হচ্ছিল। রিলিজিয়াস প্রোজ কি বলছে? রিলিজিয়াস অ্যান্ড মিস্টিক্যাল প্রোজ ফ্লারিশড ডিউরিং দ্য লেটার মিডল ইংলিশ পিরিয়ড। এই রিলিজিয়াস এবং মিস্টিক্যাল প্রোজগুলো কিন্তু মিডল ইংলিশ পিরিয়ডের শেষের দিকে কিন্তু গ্রো হচ্ছিল। মেজর মিস্টিক্যাল ওয়ার্কস ইনক্লুড দ্য স্কেল অফ পারফেকশন বাই ওয়াল্টার হিল্টন অ্যান্ড দ্য ক্লাউড অফ আননোয়িং। মেজর ওয়ার্কগুলোর মধ্যে কি ছিল? দ্য স্কেল অফ পারফেকশন অ্যান্ড বাই, যেটা ওয়াল্টার হিল্টন লিখেছিল। এছাড়া ছিল দ্য ক্লাউড অফ আননোয়িং। জুলিয়ান অফ নরউইচ বিকেম দ্য ফার্স্ট মেজর ইংলিশ ওমেন রাইটার উইথ 16 রিভেলেশনস অফ ডিভাইন লাভ। যে জুলিয়ান অফ নরউইচ এটা কিন্তু ফার্স্ট মেজর ইংলিশ ওমেন রাইটারে পরিণত হয়েছিল, যেটা ডিভাইন লাভের 16টা রিভিলেশন লিখেছিল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ওমেন রাইটার এটা। মার্জারি ক্যাম্পে রোড দ্য বুক অফ মার্জারি ক্যাম্পে, কনসিডার্ড ফার্স্ট ইংলিশ অটোবায়োগ্রাফি। এই সময় কিন্তু ফার্স্ট ইংলিশ অটোবায়োগ্রাফি যেটা পাবলিশ হয়েছিল সেটা হচ্ছে মার্জারি ক্যাম্পের লেখা দ্য বুক অফ মার্জারি ক্যাম্পে। দ্য মিরর অফ দ্য ব্লেসড লাইফ অফ জিসাস ক্রাইস্ট বাই নিকোলাস লাভ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রিলিজিয়াস বুকস অফ দ্য পিরিয়ড। এই পিরিয়ডের সবথেকে পপুলার বুক ছিল কোনটা? দ্য মিরর অফ দ্য ব্লেসড লাইফ অফ জিসাস ক্রাইস্ট, যেটা লিখেছিল নিকোলাস লাভ। দ্য ললার্ড মুভমেন্ট inspired by John Wycliffe produced the first English translation of the Bible, which later influenced William Tyndale and the King James Bible. Lollard movement যেটা জন ওয়াইক্লিফ কে এর দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিল, এর ফলে কিন্তু ফার্স্ট যে বাইবেলের ইংলিশ ট্রান্সলেশন এই সময় কিন্তু প্রকাশিত হয়, যেটা পরবর্তীকালে উইলিয়াম টিন্ডেল এবং দ্য কিং জেমস বাইবেল কিন্তু প্রকাশিত হতে উৎসাহিত বা অনুপ্রাণিত করেছিল। সেকুলার প্রোজ বিকেম ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট ডিউরিং দ্য 14th and 15th century। 14th-15th সেঞ্চুরিতে কিন্তু সেকুলার প্রোজ ভীষণ পপুলার হয়েছিল। জফরি চসার রোড প্রোজ ওয়ার্ক সাচ এজ দ্য টেল অফ মেলিবি অ্যান্ড দ্য ট্রিটিজ অন দ্য অ্যাস্ট্রোলেব। জফরি চসারের সব থেকে উল্লেখযোগ্য দ্য ক্যান্টারবেরি টেলস আছে, এর বাদেও কিন্তু ছিল দ্য টেল অফ মেলিবি অ্যান্ড ট্রিটিজ অন দ্য অ্যাস্ট্রোলেব। জন অফ ট্রেভিসা ট্রান্সলেটেড ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল এনসাইক্লোপেডিক ওয়ার্ক ইন্টু ইংলিশ। এই যে জন অফ ট্রেভিসা ইনি কিন্তু একটা হিস্টোরিক্যাল এবং এনসাইক্লোপেডিক ওয়ার্ক যেটা ইংলিশে ট্রান্সলেট করেছিল। দ্য ট্রাভেলস অফ স্যার জন ম্যান্ডেভিল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সেকুলার প্রোজ ওয়ার্কস। এই স্যার জন ম্যান্ডেভিলের লেখা যে একটা ইম্পর্টেন্ট যে সেকুলার ওয়ার্ক ছিল সেটা কি? দ্য ট্রাভেলস অফ দ্য স্যার জন ম্যান্ডেভিল। এটা যদিও সেই সময় প্রজ ছিল, বাট এখন কিন্তু এটাকে ফিকশনাল হিসেবে ধরা হয়ে থাকে। লে মর্টে দি আর্থার বাই থমাস ম্যালোরি, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট। থমাস ম্যালোরি যে মর্টে দি আর্থার, এটা কিন্তু অ্যাচিভমেন্ট হয়েছিল, সব থেকে বড় অ্যাচিভমেন্ট ছিল লেটার মিডল ইংলিশ প্রজের ক্ষেত্রে, এবং আর্থারিয়ান লেজেন্ডসের একটা মোস্ট ফেমাস ভার্সন এটা। মিডল ইংলিশ ড্রামাতে চলে আসে এবার। ভেরি ফিউ মেডিয়েভাল ইংলিশ প্লেস সার্ভাইভ বিকজ মোস্ট ম্যানুস্ক্রিপ্ট where performance scripts not a reading script। অধিকাংশ কিন্তু পারফরমেন্সের জন্য স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল, রিডিং এর জন্য কিন্তু নয়, যার জন্য ভেরি ফিউ মানে খুব কম ইংলিশ প্লে কিন্তু সার্ভাইভ, ম্যানুস্ক্রিপ্ট কিন্তু সার্ভাইভ করছে। বিফোর দ্য 15th century সাম প্লেস ওয়ার বাইলিঙ্গুয়াল। কি ইংলিশ অ্যান্ড অ্যাংলো নর্মান। 15th centuryতে কিছু কিন্তু বাইলিঙ্গুয়াল ড্রামাও ছিল, যেমন ইংলিশেও হতো আবার অ্যাংলো নর্মান ল্যাঙ্গুয়েজও হতো সেই সময়কার পপুলারিটি অনুযায়ী। ফ্রম দ্য লেট 14th century মিডল ইংলিশ ড্রামা ডেভেলপ নিউ 3 main genres: মিস্ট্রি প্লেস যেটা কর্পাস ক্রিস্টি নামে পরিচিত, মোরালিটি প্লেস, মিরাকল প্লেস। এবার আসি মিস্ট্রি প্লেস। মিস্ট্রি প্লেস আর সাইক্লিক রিলিজিয়াস ড্রামাস বেসড মেইনলি অন দ্য বিবলিক্যাল স্টোরি। এটা কিন্তু বিবলিক্যাল স্টোরির উপর বেস করে লেখা হতো। দ্য ডেপিক দ্য ক্রিয়েশন, ফল, লাইফ, প্যাশন অফ ক্রাইস্ট অ্যান্ড লাস্ট জাজমেন্ট। এই জিনিসগুলো কিন্তু তাদের নাটকে কিন্তু দেখা যেত, এই যে মিস্ট্রি প্লেস যেটা। দিস প্লেস ওয়ার পারফর্মড বাই ক্রাফট গিল্ডস অন মুভিং ওয়াগনস ডিউরিং রিলিজিয়াস ফেস্টিভ্যাল। বিভিন্ন ধার্মিক ফেস্টিভ্যালের সময় কিন্তু এই যে বিভিন্ন গিল্ডসম্যান ওয়াগনে করে কিন্তু এক জায়গায় গিয়ে এই প্লে পারফর্ম করা হতো। দ্য মেজর সার্ভাইভিং সাইকেলস আর ইয়র্ক, চেস্টার, ওয়েকফিল্ড অ্যান্ড এন টাউন প্লেস। এগুলো হচ্ছে মিস্ট্রি প্লে যারা অ্যাকচুয়ালি প্লে করতো মানে পারফর্ম করতো, এইটা তাদের একটা কোম্পানি টাইপস বলা যায়, যেমন ইয়র্ক, চেস্টার, ওয়েকফিল্ড অ্যান্ড এন টাউন প্লেস। এগুলো ইয়র্ক সাইকেল সব, এটা হচ্ছে যে
খ্রিস্ট বা জিসাস ক্রাইস্টের যে প্যাশন এটা এক্সপ্রেস করার জন্য এদের প্লেটা কিন্তু ভীষণ ফেমাস ছিল। এছাড়া ছিল ওয়েকফিল্ড সাইকেল, এটা হচ্ছে এগুলো ছিল ওয়েকফিল্ড মাস্টারের দ্বারা। ইজ কনসিডার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, এটা বেস্ট অ্যাচিভমেন্টের মধ্যে একটা। ইয়র্ক প্লেস আর এ সাইকেল অফ 48 মিস্ট্রি প্লেস পারফর্মড ইন ইয়র্ক ডিউরিং দ্য কর্পাস ক্রিস্টি ফেস্টিভ্যাল। এই কর্পাস ক্রিস্টি ফেস্টিভ্যালের সময় 48টা সাইকেলের একটা প্লে ছিল যারা পারফর্ম করতো ইয়র্ক প্লেস। দে ওয়ার পারফর্মড বাই ক্রাফট গিল্ডস অন পেজেন্ট ওয়াগনস। এই পেজেন্ট ওয়াগনে করে গিয়ে এদের পারফর্ম করতো এরা, আগে বলেছে এটা। দ্য প্লেস প্রেজেন্ট দ্য স্টোরি অফ ক্রিয়েশন, ফল অফ ম্যান, রিডেমশন অ্যান্ড দ্য লাস্ট জাজমেন্ট। এই জিনিসগুলো এদের মধ্যে ইনক্লুডেড হতো। About 14 plays, especially those on Christ's passion, were rewritten in alliterative verse. যেগুলো যে ক্রাইস্টের প্যাশন এক্সপিরিয়েন্স করতো, যে 14 প্লে, এগুলো কিন্তু অ্যালিটারেটিভ ভার্স বা অ্যালিটারেটিভ ভার্স এতেই লেখা হয়েছিল, অ্যালিটারেশন ইউজ করা হয়েছিল এখানে। These passion plays are attributed to the York realist and anonymous dramatist known for powerful realism. এটা ইয়র্ক রিয়েলিস্টের দ্বারা লেখা প্যাশন প্লে ছিল, যেটা তারা কিন্তু পাওয়ারফুল রিয়েলিজম ইউজ করতো। দ্য ইয়র্ক প্লেজ আর প্রিজার্ভড ইন অ্যাশবার্নহাম ম্যানুস্ক্রিপ্ট। এই প্লে কিসে প্রিজার্ভ করা হচ্ছে, সংরক্ষণ করা হয়েছে? অ্যাশবার্নহাম ম্যানুস্ক্রিপ্টে সংরক্ষণ করা হয়েছে। দ্য চেস্টার প্লেস আর সাইকেল অফ 25 মিস্ট্রি প্লেস ফ্রম দ্য 14th century। 14th centuryতে 25 মিস্ট্রি প্লেস কিন্তু প্রডিউস করা হয়েছিল। এটা কারা করেছিল? চেস্টার প্লেস। দে ওয়ার পারফর্মড ইন চেস্টার ডিউরিং দ্য কর্পাস ক্রিস্টি ফেস্টিভ্যাল ওভার 3 কনজিকিউটিভ ডে। কর্পাস ক্রিস্টি ফেস্টিভ্যালের সময় চেস্টারে গিয়ে কিন্তু পরপর 3 দিন ধরে এরা এটা পারফর্ম করতো। দ্য প্লেস কভার দ্য স্টোরি ফ্রম দ্য ফল অফ লুসিফার টু দ্য লাস্ট জাজমেন্ট। এই স্টোরিটা কি কভার করে? লুসিফারের ফল এবং লাস্ট জাজমেন্ট পর্যন্ত এটা কভার করে। Compared with other mystery cycles, the Chester plays present the story salvation. অন্যান্য মিস্ট্রি সাইকেলের মতো কিন্তু চেস্টার প্লেও কিন্তু স্টোরি অফ স্যালভেশন কিন্তু পারফর্ম করতো, যেগুলো অন্যান্য মিস্ট্রি প্লে কিন্তু করতো না। দ্য সাইকেল কন্টেইনস ওভার 11,000 লাইনস অফ ভার্স। এটা কবিতা কিন্তু 11,000 লাইন কিন্তু ছিল। দ্য প্লে সার্ভাইভ ইন 5 ম্যানুস্ক্রিপ্ট প্রিজার্ভড ইন মেজর লাইব্রেরিজ। 5টা ম্যানুস্ক্রিপ্টে কিন্তু এটা সার্ভাইভ করছে এবং সংরক্ষিত আছে লাইব্রেরিতে। ওয়েকফিল্ড প্লেস আর ইটস সাইকেল অফ 32 মিস্ট্রি প্লেস। এটা 32 সাইকেলসের একটা প্লে, মানে 32 প্লেস নিয়ে একটা সাইকেল হয় এদের। এরা হচ্ছে কর্পাস ক্রিস্টি ফেস্টিভ্যালের সময় কিন্তু ওয়েকফিল্ডে গিয়ে এখানে পারফর্ম করতো। এগুলো সংরক্ষিত আছে টাউনেলি ম্যানুস্ক্রিপ্টে, সেই জন্য এদের টাউনেলি প্লেসও বলতো। দ্য ওয়েকফিল্ড সাইকেল ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট লিটারি মিস্ট্রি প্লেস আর সাইকেল। এই যে ওয়েকফিল্ড সাইকেল, এদের কিন্তু বেস্ট মিস্ট্রি প্লেস সাইকেল বলা হতো। দ্য সেকেন্ড শেপার্ডস প্লে ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট ওয়ার্ক অফ মেডিয়েভাল ইংলিশ ড্রামা। এদের প্রডিউস করা একটা যে প্লে, সেটা ছিল দ্য সেকেন্ড শেপার্ডস প্লে। আমাদের এখানে বিভিন্ন ধরনের যাত্রাপালা হয় না, এগুলো অনেকটা সেই রকম। দ্য সাইকেল বিগিনস উইথ দ্য ফল অফ লুসিফার এন্ড এন্ডস উইথ দ্য লাস্ট জাজমেন্ট। ওদের সাথে সেমই ছিল, লুসিফারের ফল এবং লাস্ট জাজমেন্ট। এন্ড টাউন প্লেস অফ 42 মিস্ট্রি প্লেস এর সাইকেল ছিল ফ্রম দ্য সেকেন্ড হাফ অফ 15th century। 15th century মধ্যভাগ থেকে এগুলো শুরু হয়েছিল। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট টাউনে গিয়ে কিন্তু পারফর্ম হতো না, এগুলো বিভিন্ন শহরে কিন্তু পারফর্ম হতো। এই জন্য একে এন্ড টাউন প্লে বলা হয়। এদের কোনো ফিক্স লোকেশন ছিল না। এগুলো কিন্তু হেগে ম্যানুস্ক্রিপ্টে সংরক্ষিত আছে, এই জন্য এদের লুডিয়াস কভেন্ট্রি ম্যানুস্ক্রিপ্টও বলে। দ্য সাইকেল বিগিনস উইথ দ্য ক্রিয়েশন অ্যান্ড দ্য ফল অফ লুসিফার এন্ডস উইথ দ্য অ্যাজাম্পশন অফ দ্য ভার্জিন অ্যান্ড লাস্ট জাজমেন্ট। দ্য ভার্জিন ম্যারি ইজ গিভেন স্পেশাল ইম্পর্টেন্স। এরা কিন্তু এদের প্লের মধ্যে ভার্জিন ম্যারিকে বিশেষ ইম্পর্টেন্স দিয়েছিল। আনলাইক দ্য ইয়র্ক, চেস্টার অ্যান্ড ওয়েকফিল্ড সাইকেল, দ্য এন্টাউন প্লেস আর সিরিয়াস, ডিগনিফাইড অ্যান্ড কন্টেইন ভেরি লিটল কমিক রিলিফ। এন্টাউন প্লে কিন্তু সিরিয়াস, ডিগনিফাইড এবং খুব হালকা পাতলা একটা কমিক রিলিফ দেয়। কমেডি হালকা পাতলা ছিল, পুরোটা ছিল না। দে ওয়ার লাইকলি পারফর্মড ইন আ সিঙ্গল ওপেন অ্যাক্টিং স্পেস, নট অ্যান্ড পেজেন্ট ওয়াগন। এটা কিন্তু ওয়াগনের উপর পারফর্ম করতো না, এটা কিন্তু ওপেন স্পেসে কিন্তু পারফর্ম করতো। এবার হচ্ছে মোরালিটি প্লেস আর অ্যালেগোরিক্যাল ড্রামা দ্যাট টিচ মোরাল অ্যান্ড রিলিজিয়াস লেসনস। এটা কিন্তু আমাদের নীতি শিক্ষা দেয় এই মোরালিটি প্লে। দ্য সেন্ট্রাল ক্যারেক্টার presents all humankind, while other characters personified qualities such as virtue, vices, death, mercy, penance, God and the devil. এই যে আমাদের যে মানুষের মধ্যে যে বিভিন্ন গুণ, যে ভালো মন্দ, এগুলোকে কিন্তু মানুষ রূপে দেখানো হয়েছে এই ধরনের নাটকে, মানে পার্সনিফাই করা হয়েছে। দ্য মেইন থিম ইজ স্ট্রাগল বিটুইন গুড অ্যান্ড ইভিল। যে মেইন থিম হচ্ছে গুড আর ভালো আর মন্দের মধ্যে দ্বন্দ্ব। দ্য ম্যাক্রো প্লেজ এর মধ্যে কি পড়ে, মানে বিশাল সবচেয়ে ভালো প্লে সেটা হচ্ছে দ্য ক্যাসেল অফ প্রিজার্ভারেন্স, উইজডম অ্যান্ড ম্যানকাইন্ড। এগুলো হচ্ছে ম্যাক্রো প্লেজ। এভরি ম্যান ইজ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড ফাইনেস্ট মোরালিটি প্লে, এবং সব থেকে পপুলার এবং ফেমাস যদি কোনো মোরালিটি প্লে থাকে সেটা হচ্ছে এভরি ম্যান। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড। মোরালিটি প্লে সার্ভড অ্যাজ এ ব্রিজ বিটুইন রিলিজিয়াস ড্রামা অ্যান্ড সেকুলার প্রফেশনাল ড্রামা। এটা কিন্তু রিলিজিয়াস, ধার্মিক এবং সেকুলার, এই দুটোর মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে এভরি ম্যান। এবার একটু এভরি ম্যান সম্পর্কে জানি। এভরি ম্যান ইজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট ফেমাস মোরালিটি প্লে। জানলাম এটা মোস্ট ফেমাস প্লে।
15th সেঞ্চুরিতে লেখা হয়েছিল ইট ইজ প্রবাবলি অ্যাডাপ্টেড ফ্রম আ ডাচ প্লে এল কার্লিক, এর থেকে কিন্তু নেওয়া হয়েছিল। দ্য প্লে ডিলস উইথ দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ অ্যান্ড দ্য স্যালভেশন অফ হিউম্যান সোল। এই প্লে এভরি মানে কিসের কথা বলা আছে, যে মৃত্যু যে লিমিট আছে সেটা দেখানো হয়েছে এবং একটা হিউম্যান সোল যে স্যালভেশন নিতে পারে, মানে নির্বাণ বা মুক্তি নিতে পারে, সেই ব্যাপারে কিন্তু দেখানো হয়েছে। এভরি ম্যান রিপ্রেজেন্টস অল হিউম্যানিটি প্রিপেয়ারিং টু ফেস গডস জাজমেন্ট। সমস্ত হিউম্যানিটিকে দেখানো হয়েছে যে তারা যেন ভগবানের যে জাজমেন্ট সেটা সম্মুখীন হওয়ার জন্য রেডি থাকে। লাস্ট কি, মিরাকল প্লে। Miracle plays are dramas based on life miracles and martyrdom of saints. সাধারণত লাইফ মিরাকল মানে চমৎকার, মার্টিয়ারডম অফ সায়েন্স এবং যা সাধু সন্ত এদের মার্টিয়ারডম সম্পর্কে এই মিরাকল প্লেতে দেখানো হয়েছে। দে অরিজিনেটেড ফ্রম লিটার্জিক্যাল চার্চ ড্রামাস ইন 10th and 11th centuries became the vernacular plays by the 13th century. এখানে তো লিটার্জিক্যাল চার্চ ড্রামাতে কিন্তু এটা অরিজিনেট বা উৎস, যা 10th আর 11th সেঞ্চুরিতে শুরু হয়েছিল এবং এটা বেশ পপুলার হয়ে উঠেছিল 13th সেঞ্চুরিতে গিয়ে। সবচেয়ে ভালো মিরাকল প্লে মেইন ফোকাস যেটা থাকে এই মিরাকল প্লে সেটা হলো দ্য ভার্জিন ম্যারি ও সাইন্ট নিকোলাস। ভার্জিন ম্যারি এবং সাইন্ট নিকোলাসকে কিন্তু ফোকাস করে। দ্য মেইন থিম ইন্টারভেনশন অফ সায়েন্স টু হেল্প অর সেভ পিপল, যে সাধু সন্তরা কিভাবে মানুষদের হেল্প করছে বা সেবা করছে সেটা। অ্যান ইম্পর্টেন্ট এক্সাম্পল ইজ লেজেও ডে সেন্ট নিকোলাস বাই জিন বডেল। জিন বডেল লেখা একটা মিরাকল প্লে কি লেজেও ডে সেন্ট নিকোলাস। ভেরি ফিউ মিরাকল প্লেস সার্ভাইভ বিকজ দে ওয়ার ব্যান্ড বাই হেনরি 8 ইন 16th সেঞ্চুরি। হেনরি 8 কিন্তু এই মিরাকল প্লেকে ব্যান করেছিল 16th সেঞ্চুরি, সেই জন্য খুব অল্প পরিমাণে ইংলিশ মিরাকল প্লে কিন্তু সার্ভাইভ করতে পেরেছে। সো আজকে আমরা এই সমস্ত ড্রামা, পোয়েট্রি এবং প্রজ দেখলাম লেটার মিডল ইংলিশ পিরিয়ডের। এরপরে আমাদের যে ট্রানজিশন হচ্ছে কি হবে লেটার মিডল ইংলিশ পিরিয়ড থেকে রেনেসাঁর দিকে, এবং ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি বা পোয়েটস এবং ড্রামাটিস্ট বা রাইটার কে আছে, যেমন জফরে চসার, জন গোভার, এরা আছে। এদের সম্পর্কে পরের দিন আলোচনা করবো। অ্যান্ড জফরে চসার এতটাই ইম্পর্টেন্ট যে তাকে নিয়ে একটা সেপারেট ভিডিও লাগবে লেটার মিডল ইংলিশ পিরিয়ডে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আগের পার্ট যা দেখোনি তার জন্য আমি ডেসক্রিপশনে পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। প্লিজ সিরিজটাকে মিস করো না, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সিরিজ। সো স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট। থ্যাংক ইউ সো মাচ।